আজ আমরা কম্পিউটারের এক দারুণ গল্প শুনব। একেবারে শুরু থেকে আজকে ডিজিটাল দুনিয়ায় আমরা কতটা সুরক্ষিত সেই পুরো যাত্রাটা দেখব একসাথে। আচ্ছা, আমরা সবাই তো স্মার্টফোন ব্যবহার করি, তাই না? এই যে ছোট্ট একটা ডিভাইস আমাদের সবার হাতে হাতে ঘোরে। এই ডিভাইসটা জানেন তো, একসময় যে কম্পিউটারগুলো একটা আস্ত ঘর দখল করে নিত, তার থেকেও হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। সত্যি অবাক করার মতো ব্যাপার, তাই না? কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব যাত্রাটা? কিভাবে একটা ঘর ভর্তি যন্ত্র আমাদের হাতের মুঠোয় চলে এলো? চলুন এই জার্নিটা একেবারে শুরু থেকে দেখে আসি। কম্পিউটারের গল্পটা কিন্তু হুট করে শুরু হয়নি। এর শেকড় আসলে লুকিয়ে আছে হাজার হাজার বছর আগে, যখন মানুষ প্রথম গণনা করার প্রয়োজন অনুভব করেছিল। কম্পিউটার শব্দটা এসেছে ইংরেজি কম্পিউট থেকে। এর মানে কি? সোজা কথায় গণনা করা। তো কম্পিউটার মানে হলো একটা গণক যন্ত্র। এর মূল কাজই ছিল হিসাব করা। ভাবা যায়, সেই খ্রিস্টপূর্ব ৩৫০ সালে চীনে অ্যাবাকাস দিয়ে শুরু। তারপর একে একে নেপিয়ার্স বোনস, প্যাসকেলাইন। মানুষ সবসময় চেষ্টা করেছে গণনার কাজটা সহজ করতে। কিন্তু আসল ব্রেকথ্রুটা আসে, একটা ধারণার জন্ম হয় ১৮৩৭ সালে। চার্লস ব্যাবেজ যখন তার অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কথা ভাবেন। যদিও তিনি এটা বানাতে পারেননি, কিন্তু তার এই ধারণাটাই ছিল আধুনিক কম্পিউটারের মূল ভিত্তি। আর এ কারণে কিন্তু তাকে কম্পিউটারের জনক বলা হয়। এই পরে আসল খেলা শুরু, ইলেকট্রনিক কম্পিউটারের যুগ। এই যে বিশাল পরিবর্তন, এটাকে আমরা কয়েকটা প্রজন্মে বা জেনারেশনে ভাগ করে দেখতে পারি। আর প্রত্যেকটা প্রজন্মের পেছনে আছে একটা দারুণ প্রযুক্তিগত আবিষ্কার। শুরু করা যাক প্রথম প্রজন্ম দিয়ে। সময়টা ছিল ১৯৪২ থেকে ১৯৫৫। এখান থেকেই ইলেকট্রনিক কম্পিউটারের যাত্রাটা শুরু হলো। এগুলোর মূল যন্ত্রাংশ ছিল ভ্যাকুয়াম টিউব। আর কম্পিউটারগুলো ছিল বিশাল, একটা পুরো ঘর লাগতো শুধু একটা কম্পিউটারের জন্য। আর কি গরম হতো! প্রায় দেখা যেত কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে। ইএনআইএসি বা ইউনিভ্যাকের মতো কম্পিউটারগুলো ছিল ঠিক এই রকম। এরপর এলো দ্বিতীয় প্রজন্ম, ১৯৫৫ থেকে ১৯৬৪। আর এখানে একটা বড়সড় পরিবর্তন আসলো। ওই যে বিশাল বিশাল ভ্যাকুয়াম টিউব, সেগুলোর জায়গা নিল ট্রানজিস্টর। জিনিসটা অনেক ছোট কিন্তু অনেক বেশি শক্তিশালী। ফলে কম্পিউটারগুলো আকারে ছোট হয়ে এলো, স্পিড বাড়ল, আর আগের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য হলো। যদিও তখনও সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো অবস্থা হয়নি। আচ্ছা, এরপর তৃতীয় প্রজন্ম, ১৯৬৪ থেকে ১৯৭২। প্রযুক্তি কিন্তু থেমে থাকেনি, আরও এক ধাপ এগিয়ে গেল। এবার ট্রানজিস্টরকেও ছাপিয়ে গেল ইন্টিগ্রেটেড সার্কিট, যেটাকে আমরা সংক্ষেপে বলি আইসি। ভাবুন তো, একটা ছোট্ট চিপ, আর তার মধ্যেই হাজার হাজার ট্রানজিস্টর বসানো। এর ফলে কম্পিউটারগুলো হুট করে অনেক ছোট, সস্তা আর কিছুটা পোর্টেবল হয়ে গেল। আর এরপর এলো চতুর্থ প্রজন্ম, ১৯৭২ থেকে ১৯৮৯। এই প্রজন্মটাই কিন্তু আসল বিপ্লবটা ঘটিয়েছে। কারণ পার্সোনাল কম্পিউটার বা পিসি, যা আমরা এখন ব্যবহার করি, তার জন্ম এই সময়েই। এই প্রজন্মের হিরো ছিল মাইক্রোপ্রসেসর, কম্পিউটারের যে পুরো ব্রেইন, সিপিইউ, সেটাকে একটা মাত্র চিপের মধ্যে নিয়ে আসা হলো। এই আবিষ্কারের ফলেই কম্পিউটার সবার ঘরে ঘরে পৌঁছানো সম্ভব হলো। এবং অবশেষে পঞ্চম প্রজন্ম, ১৯৯০ থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এই যুগে আছি। এটা একই সাথে বর্তমান এবং ভবিষ্যৎ। এই প্রজন্মের মূল চালিকা শক্তি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর মেশিন লার্নিং। কম্পিউটার এখন আর শুধু আমাদের কমান্ড শোনার যন্ত্র নয়, সে নিজে নিজেই শিখতে পারে, মানুষের মতো চিন্তা করার চেষ্টা করতে পারে, আর একসাথে অনেকগুলো জটিল কাজ সামলাতে পারে। তো এই ছিল কম্পিউটারের বিবর্তনের গল্প। দারুণ না? আচ্ছা, এবার চলুন এই বাক্সটার ভেতরে একটু উকি দেওয়া যাক। দেখি ঠিক কি কি জিনিস দিয়ে একটা কম্পিউটার চলে। খুব সহজভাবে বললে, কম্পিউটারের দুটো প্রধান অংশ। একটা হলো হার্ডওয়্যার, যেগুলোকে আমরা ছুঁতে পারি, যেমন ধরুন প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক। আর অন্যটা হলো সফটওয়্যার, যেগুলোকে ছোঁয়া যায় না, কিন্তু হার্ডওয়্যারকে নির্দেশ দেয় কি করতে হবে, যেমন উইন্ডোজ বা আমাদের ফোনের অ্যাপগুলো।
সত্যি বলতে একটাকে ছাড়া আর একটা পুরোপুরি অচল। মেমোরির ব্যাপারটা আরও মজার। দুটো প্রধান মেমোরি আছে। একটা হলো র্যাম। এটাকে ভাবতে পারেন একটা কাজের টেবিলের মতো। যতক্ষণ কাজ করছেন সব জিনিস টেবিলের ওপর আছে, কিন্তু যেই কাজ শেষ বা ধরুন কারেন্ট চলে গেল, টেবিলটাও খালি, মানে র্যামের সব ডেটা মুছে যায়। আর দ্বিতীয়টা হলো রম। এটা হলো পার্মানেন্ট, অনেকটা একটা বইয়ের মতো। এখানে কম্পিউটার চালু হওয়ার জন্য যে জরুরি তথ্যগুলো দরকার সেগুলো সব লেখা থাকে, এটা মোছে না। আচ্ছা, কম্পিউটার তো বানানো হলো, কিন্তু একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কথা বলা শুরু করলো কিভাবে? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখান থেকে শুরু হচ্ছে ইন্টারনেটের গল্প। এই শুরুটা হয়েছিল ১৯৬৯ সালে আরপানেট নামে একটা নেটওয়ার্ক দিয়ে। এটা ছিল মূলত মিলিটারিদের জন্য। এরপর ১৯৭১ এলো প্রথম ইমেল, ১৯৮৩-তে ডিএনএস মানে ওয়েবসাইটের নাম দিয়ে খোঁজার সিস্টেম। কিন্তু আসল ঘটনা ঘটল ১৯৯৩ সালে, যখন মোজাইক নামের ওয়েব ব্রাউজারটা এলো। এরপর থেকেই ইন্টারনেট সবার জন্য সহজ হয়ে গেল আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ল। তো এই যে কম্পিউটারের ইতিহাস থেকে ইন্টারনেটের জন্ম পর্যন্ত আমরা দেখলাম, এই বিশাল ডিজিটাল দুনিয়া আমাদের জীবনকে তো অনেক সহজ করে দিয়েছে, কিন্তু এর সাথে সাথেই চলে এসেছে কিছু নতুন ঝুঁকি। তাই এই দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখাও কিন্তু এখন ভীষণ জরুরি। চলুন এবার সেই বিষয়ে কথা বলা যাক। ডিজিটাল সুরক্ষার ব্যাপারটা আমরা ৩টা সহজ ধাপে বুঝতে পারি। ১. কি বিপদ আসতে পারে সেটা চেনা। ২. নিজেকে বাঁচানোর জন্য সঠিক জিনিস ব্যবহার করা। আর ৩. নিজের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করে তোলা। প্রথমেই আসি ঝুঁকির কথায়। সবচেয়ে পরিচিত ঝুঁকিটার নাম হলো ম্যালওয়্যার। এটা এমন এক ধরনের খারাপ সফটওয়্যার, যেমন ধরুন ভাইরাস বা স্পাইওয়্যার, যা আমাদের কম্পিউটার বা ফোনের ক্ষতি করার জন্যই বানানো হয়। আরেকটা খুব কমন বিপদ হলো ফিশিং। এটা অনেকটা মাছ ধরার মতো, তবে এখানে টোপ দিয়ে আমাদের ব্যক্তিগত তথ্য, যেমন পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের নম্বর, হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। সাধারণত ইমেল বা মেসেজের মাধ্যমে এই ফাঁদ পাতা হয়। তো এই বিপদগুলো থেকে বাঁচার উপায় কি? সুরক্ষার প্রথম দেয়ালটাই হলো ফায়ারওয়াল। এটাকে একটা সিকিউরিটি গার্ডের মতো ভাবতে পারেন। সে আপনার নেটওয়ার্কে কে ঢুকছে আর কে বেরোচ্ছে সেদিকে নজর রাখে, কোনো সন্দেহজনক কিছু দেখলেই আটকে দেয়। আর যদি অনলাইনে নিজের পরিচয় আর ডেটা আরও সুরক্ষিত রাখতে চান, তাহলে ভিপিএন একটা দারুণ জিনিস। এটা ইন্টারনেটে আমাদের আসল ঠিকানা, মানে আইপি অ্যাড্রেসটা লুকিয়ে ফেলে আর সব ডেটাকে একটা গোপন কোডে বদলে দেয়। ফলে আমাদের ট্র্যাক করা অনেক কঠিন হয়ে যায়। আর সুরক্ষাকে প্রায় দুর্ভেদ্য করে তোলার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA। মানে শুধু পাসওয়ার্ড দিলেই হবে না, লগ ইন করার জন্য আপনার ফোনে আসা একটা কোডও দিতে হবে। এটা অনেকটা দরজায় দুটো তালা লাগানোর মতো, ভীষণ জরুরি একটা স্টেপ। তাহলে পুরো আলোচনা থেকে এটাই বোঝা যায় যে কম্পিউটারের ইতিহাসটা আসলে মানুষের বুদ্ধিমত্তা আর উদ্ভাবনের এক অসাধারণ গল্প, আর এর ভবিষ্যৎটা কতটা সুরক্ষিত থাকবে সেটা নির্ভর করবে আমাদের নিজেদের সচেতনতার উপর। এই পুরো যাত্রাটা দেখার পর এখন প্রশ্নটা হলো, আমাদের এই ডিজিটাল পৃথিবীটা আসলে কতটা সুরক্ষিত? এটা নিয়ে ভাবার সময় এসেছে, তাই না?